যে না সর্বজ্ঞান তিনি লাভ করেছেন, আর জ্ঞান লাভ করার মতো কিছু নেই। মায়া মোহ মমতা সব ত্যাগ করেছেন। এখন তিনি কি করতে চান? শরীরটা ত্যাগ করতে চান। এই শরীর ত্যাগ করার জন্য এই একটা পদ্ধতি, যেটা ছিল কি সারলেখানা। এই পদ্ধতিতে কি হবে? দেখো দেখো যে এই পদ্ধতি সারলেখানা করতে ঠিক আছে। দেখো এই পদ্ধতিতে হ্যাঁ এর সাথে শেষ হয় না। এই পদ্ধতিতে বুঝেছো? দিনের পর দিন কোনো কিছু খাদ্য গ্রহণ না করে দিনের পর দিন কোনো কিছু খাদ্য না গ্রহণ করে ধ্যানমগ্ন অবস্থায় দেহ ত্যাগ করা। দাঁড়িয়ে দাও, দিয়ে লেখো যে অনশনের মাধ্যমে মৃত্যুবরণ। অনশনের মাধ্যমে মৃত্যুবরণ, এটা হচ্ছে অনশন করে না, অনশন ধর্ম বার করছে, অনশনের মাধ্যমে মৃত্যুবরণ। না অনশন তো এখন তুমি অনশন ভঙ্গ করতে পারো, আর এখানে মৃত্যু না হওয়া পর্যন্ত তুমি ভঙ্গ করতে পারো। হ্যাঁ জল সমাধি হয়তো, তাই না? এটা অনেকটা তাই। হ্যাঁ আচ্ছা, এবার পয়েন্ট করো ধর্ম প্রচার। মোটামুটি এর যে কনসেপ্ট গুলো হয়ে গেল, এর বাইরে আর এর ধর্মের কোনো অন্যান্য কোনো কনসেপ্ট দিও না, এগুলোই মেন। এবার ধর্ম প্রচার, এদের মধ্যেও ওই একই সিস্টেম ছিল। 12 মাস একটা বছর, তাই না? একটা বছর 12 মাসে, তার মধ্যে 4 মাস কি করতো তারা? আদিকাল ছিলেন কিন্তু আগে আসে বর্ষাকালে, যে বর্ষা ঋতুতে 4 মাস তারা কোথাও ঘুরে বেড়াবে না, যেখানে যেতে স্টপ ওখানে 4 মাস স্টে করবে। এটাকে বলা হতো বর্ষাবাস। আর 8 মাস ধর্ম প্রচার করবে, ঠিক আছে? এদের মধ্যে যে ধর্মটা প্রচার হতো, কারণ সবথেকে ভালো জিনিস কি জনগণের সাধারণ মানুষের যে ল্যাঙ্গুয়েজ, চলিত ল্যাঙ্গুয়েজ, তাই না? এবার যারা রাজা মহারাজা তারা দেবনাগরী ইউজ করতো, সংস্কৃত এই জাতীয় মানে দামি দামি ভাষা ইউজ করতো। এরা কি করতো? জনসাধারণের ভাষা। বৌদ্ধ ধর্মে ওরা ইউজ করেছিল পালি ভাষা, আর জৈন ধর্মে এরা ইউজ করতো হলো অর্ধমাগধী। বৌদ্ধ ধর্মে অর্ধমাগধী ছিল কিন্তু মেন পালি ভাষা, আর এদের হলো অর্ধমাগধী প্রাকৃত। বুঝতে পারলেন? তো লিখে নাও ধর্ম প্রচারের জন্য অর্ধমাগধী এক কথা মগধ, কিন্তু ওইভাবে ওদের এর মতো দেখো এই ভাষাগুলো তোমাদেরকে বলেছিলাম, মানে ওই ক্লাসে বলেছিলাম সংস্কৃত, তারপরে মাগধী, অর্ধমাগধী, প্রাকৃত, পালি, এগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে আমাদের। আর সংস্কৃত ভাষা যেটা, ওটা কোনো একটি ভাষা তৈরি করা ভাষা না। আর অর্ধমাগধী যে ভাষাটা, এটা হলো যে মগধের মানুষরা যে ভাষা বলছে, সাধারণ মানুষ তাদের যে জড়িত ভাষা, জনসাধারণের চলাচলের ভাষা, সেটাকে বলছে অর্ধমাগধী। হ্যাঁ, আর সংস্কৃত বলে কিন্তু কোনো রকম ভাষা প্রমাণ না করতে পারে। এবার পালি পাবা, প্রাকৃত পাবা, যারা বাংলাতে বা সংস্কৃত তারা ভালো জানে না ভাষার প্রমাণ করতে। তো দেখলেন ধর্ম প্রচারের জন্য এরা জনসাধারণের ব্যবহৃত জনসাধারণের ব্যবহৃত অর্ধমাগধী ভাষা ব্যবহার করতেন। অর্ধমাগধী, অর্ধ হাইফেন বিদ্যমান, অর্ধমাগধী ভাষা ব্যবহার করতেন।
হ্যাঁ জনসংযোগের ব্যবহৃত অর্থবাহী ভাষা ব্যবহার করতে হবে। আচ্ছা এর মাঝখানে আরো অনেক কিছু আছে, অত লেখানোর দরকার নেই। হ্যাঁ ডাইরেক্ট কয়েকটা কথা লিখে দিবা। লিখো লিচ্ছবি। কি বলে লিচ্ছবি না পয়েন্ট না পয়েন্ট ওর মধ্যে এই যে লিচ্ছবি 6 বয়স লিচ্ছবি কিছু উল্লেখ হবে লিখো লিচ্ছবিদের রাজধর্ম ছিল রাজধর্ম রাজার ধর্ম যেটা রাজধর্ম ছিল লিচ্ছবিদের রাজধর্ম ছিল জৈন ধর্ম। হ্যাঁ দালি দিয়ে মগধের নন্দরা বা নন্দরাজারাও লিখতে পারো, নন্দরাজারাও লিখতে পারো। এই ধর্মের অনুগামী ছিলেন দাঁড়িয়ে দিয়ে অশোকের বা সম্রাট অশোক লিখতে পারো। ঠিক আছে অশোকের ঠাকুরদাকে আপনি কথায় বলে আর কোন আজকে ঠাকুরদা শব্দটা আপনি ভালোবাসেন পিতামহ। হ্যাঁ একটু ভালো হবে। অশোকের পিতামহ চন্দ্রগুপ্ত মৌর্য এই ধর্মের অনুগামী ছিলেন। হ্যাঁ দাবি দিয়ে অশোক প্রথমে শৈব ধর্ম ছিল, পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম ছিল। হ্যাঁ দেখো কর্ণাটকে অবস্থিত, হ্যাঁ এর মধ্যে চলছে। কর্ণাটকে অবস্থিত এই যে এই আশ্রমটার নাম দেখো শ্রাবণ বেলগোলা। শ্রাবণ বেলগোলা এখানে তো এই চন্দ্র তো মারা যায় না। হ্যাঁ ওটা লেখা বলো না এটা আশ্রমের নাম শ্রাবণ বেলগোলা আশ্রম। শ্রাবণ বেলগোলা আশ্রমে তিনি সাল্লেখানা পদ্ধতিতে মৃত্যুবরণ করেন। ঠিক আছে আর একটা বলেছিলাম আগে, ওটা এখন কথা হচ্ছে বলবো তাই লিখে নেব। অশোক সম্রাট অশোক তার শিলালিপিতে জৈনদের কি বলেছেন? জৈনদের সম্রাট অশোক আগে তো লিখেছিলাম কি নাম পাওয়া যায় দেখো হরপ আছে না? না এটা লেখা নেই অন্য লেখা আছে। হ্যাঁ আমি তো এটা চাইছিলাম অশোক তার শিলালিপিতে, তাই না? তো এটা কি আবার লিখতে হবে তোমাদের? চাইলে লিখে নাও। আচ্ছা আমি কেন বলতো তোমাদেরকে যে রাজাদের কথা বলছি, এই রাজা এই ধর্মের ছিলেন, এই রাজা এই রাজধর্ম কেন লেখাচ্ছি বলতো? তাহলে ধর্ম প্রচারের মতো কেন লেখাচ্ছি এটা? কি হলো স্যার অশোক তার শিলালিপিতে শুধু আছে লিখে নাও তাহলে। ওটা তো আজকে লেখা আছে। আমি জানি আচ্ছা লিখে নাও লিখো। দেখো অশোক তার শিলালিপিতে হ্যাঁ জৈনদের বা জৈন সম্প্রদায়কে অরব বা এই কি বলছে নির্গন্ত আখ্যা দিয়েছে। জৈন ধর্ম সম্প্রদায়কে নির্গন্ত আখ্যা দিয়েছেন।
হ্যাঁ ভবিষ্যতে তোমরা পরীক্ষায় দিয়ে গেছো কথাই বলেছে অশোকের শিলালিপিতে নীলগ্রন্থ ধর্ম সম্প্রদায়ের কথা বলেছে এরা কারা হ্যাঁ দিয়ে দিবে দিয়ে বলবে বৌদ্ধ জৈন হ্যাঁ শৈব আচ্ছা হিন্দু থাকবে না তার ব্রাহ্মণ এইবার সবাই ফেমাস অশোক কেন ফেমাস ছিল বৌদ্ধ ধর্মের জন্য ব্যাস না জানলে কিন্তু বৌদ্ধ ধর্ম ঠিক করে দেবে কিন্তু একটু উনিশের জন্য কিন্তু তোমরা একটা নাম্বার মিস করলে প্লাস মাইনাস হয়ে গেল তাই না আমাদের এক করে জানতে হবে আচ্ছা আজ যেটা বলছিলাম কেন আমি বারবার করে দেখো ধর্ম প্রচারের জন্য কেন আমি এর মধ্যে রাজাদের নাম লিখছি বারবার এদের রাজ ধর্ম ছিল নন্দরা এই ধর্মের ছিল চন্দ্রগুপ্ত মৌর্য এই ধর্মের ছিল অশোকের শিলালিপিতে এই ধর্ম লেখা আছে কেমন লেখা আছে মনে রাখবা যখন রাজারা ওই ধর্মটা গ্রহণ করে স্বাভাবিক কি হবে তখন প্রজাদের মধ্যে অটোমেটিক কিন্তু ছড়িয়ে যাবে তাই না যুদ্ধের ক্ষেত্রে গেলে বিপরীত পার্টির যে সেনাপতি কাকে টার্গেট করে আগে দেখো রাজা বা সেনাপতিকে টার্গেট করে কারণ তাকে যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে কিন্তু যুদ্ধ জয়ী হয়ে গেল তাই কি না কেন যে রাজাকে আগে আমরা নতুন ধর্মে দীক্ষিত করলাম ব্যাস প্রজা অটোমেটিক ধর্ম গ্রহণ করে নেবে তাই কি না আচ্ছা তারপর দেখো ওই ধর্মে বৌদ্ধ ধর্মে হ্যাঁ মূর্তি পূজা ছিল কি ছিল না বলতো আর এরপরে কি হয়েছিল বলতো পরে না একটা নতুন ধর্ম এদের মধ্যে সম্প্রদায় ছিল ওই ধর্মে মানে বৌদ্ধতে কি করবে যে হিন্দু ধর্মের সাথে থাকতে থাকতে এদের মধ্যে ওই ঝাড়ফুঁক তাবিজ কবজের প্রচলন থাকবে বৌদ্ধ ধর্মে তখন ওদের মধ্যে বজ্রযান বা পঞ্চযান সম্প্রদায় সৃষ্টি হয়েছে ওটা ওই সম্প্রদায় ওই ধর্মে এদের মধ্যে মূর্তি পূজা ছিল তার প্রমাণ কি দেখো দেখো সঙ্গে না এবার ওর মধ্যে ইয়ে করো প্যারা চেঞ্জ করে মানে প্রচারের মধ্যেই চলছে দেখো হাতিগুম্ফা শিলালিপিতে হাতিগুম্ফা শিলালিপিতে সর্বপ্রথম হাতিগুম্ফা শিলালিপিতে সর্বপ্রথম দেখেছো জৈন ধর্মের মূর্তি পূজার উল্লেখ আছে বা এই ধর্মেরও লিখতে পারো ওর মধ্যে চলছে মূর্তি পূজা উল্লেখ আছে যে এরাও মূর্তি পূজা করত এবার আমাকে একটা প্রশ্ন উত্তর তোমাদের আগে লিখিয়েছি হাতিগুম্ফা শিলালিপিটা কার কলিঙ্গরাজ খারবেল কলিঙ্গরাজ খারবেল খারবেল নিজেও কিন্তু জৈন ধর্ম সম্প্রদায় ছিল হ্যাঁ তো ওই তাহলে কি ঘটনাটা কি চলছে যে প্রচারটা কে নিল না আনলো আমরা ওই ছোট ছোট নিচের স্তরের লোকেদের না নিয়ে একদম ডাইরেক্ট রাজা মহারাজা কথা বলবো রাজা যদি ওই ধর্মটা গ্রহণ করলো স্বাভাবিক প্রজাদের মধ্যেও ওটা কি হলো অটোমেটিক বিস্তার হয়ে গেল এটাই চলছে ওদের তোমরা যে বৌদ্ধ সাহিত্যে অজাতশত্রু নাম শুনেছো বিম্বিসার নাম শুনেছো পঞ্চম বছর আছে হ্যাঁ অর্জন্ত বংশের রাজা ছিল বা মগধের প্রথম রাজবংশ হ্যাঁ ওই দুজনকে বলা হয়েছে যে এরা আমাদের ধর্ম সম্পর্কে জৈনরা বলেছে আবার বৌদ্ধরা বলেছে হ্যাঁ আর তোমাদেরকে লিখেছিলাম আগের দিন বৌদ্ধ ধর্মে বৌদ্ধ সংগীতি লিখেছিলাম নোটে সেখানে লিখেছিলাম যে প্রথম বৌদ্ধ সংগীতি কার সময় হয়েছিল অশোকের সময় না ওটা তিনটা আছে ও প্রথম বৌদ্ধ সঙ্গীত আছে প্রথমটা এক নম্বর এটা ইয়ে বুঝছেন না ওটা অজাতশত্রু অজাতশত্রু কালাশক অশোক আর হচ্ছে কনিষ্ক নোট লিখেছি কিন্তু তাহলে পড়ছো না পড়তে হবে ওকে ফেলে রাখলে চলবে না কালাশক কালাশক অশোক আর প্রথম বৌদ্ধ সংগীতি কার সময় হয়েছিল তোমাদের প্রশ্ন একে অজাতশত্রু কালাশক হ্যাঁ
একদম ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিবে যে প্রথম পদ্য সংগীতি কার সময় হয়েছিল। এবার সেম এখানেও পদ্য সংগীতি, এখানে সংগীতি আছে। হ্যাঁ, পয়েন্ট করো যে জৈন সংগীতি। হ্যাঁ, উত্তরের মধ্যে মোটামুটি হয়ে যাবে, এইটুকুর বাইরে দেবে না। জৈন সংগীতি, হ্যাঁ পয়েন্ট। হ্যাঁ, প্রথমে এদিকে লিখবা যে প্রথম সংগীতি। হ্যাঁ প্রথম, বাঁ দিকে লাগবে একদম প্রথম সংগীতি। এটা অত ডিটেইলস নেই, অল্পই আছে, খুব শর্টে। প্রথম সংগীতি। হ্যাঁ, একটু ফাঁকাতে লিখবা পাটলিপুত্রে। পাটলিপুত্রে কোথায় হয়েছিল? পাটলিপুত্রে লিখো, একটু ফাঁকা দাও, একটা ড্যাশ দিলে তাহলে হবে। এই যে এখানে লিখো পাটলিপুত্রে, ওখানে তীর দিয়ে দাও, আরো ভালো হবে, বুঝতে পারবা। পাটলিপুত্রে কোথায় হয়েছিল? হ্যাঁ, এবার তোমাদের কোশ্চেন আসবে যে প্রথম বুদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? রাজগীয়। পাটলিপুত্রের আগে মগধের, পাটলিপুত্রের পরে মগধের রাজধানী নয়, তার আগে মগধের রাজধানী ছিল রাজগীর, সেখানে হয়েছিল। হ্যাঁ, আর এই পাটলিপুত্রের পরবর্তীকালে অনেক পরে জৈন সম্প্রদায় প্রথম জৈন সংগীতি হয়েছে। বুঝতে পারলাম? পাটলিপুত্র হচ্ছে টাইম পিরিয়ডটা, নির্দিষ্ট কোনো সাল নেই, শুধু লিখে দিবা খ্রিস্টপূর্ব 4th শতাব্দী। আরেকটা দিয়ে নাও খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে। হ্যাঁ, আর অবশ্যই সবার হচ্ছে যখন দেখো সংগীতি কথাবার্তায় আমি লিখেছি, কিন্তু আর লিখালাম না এক্সট্রা করে। সংগীতি কথাবার্তা লিখে দিয়েছি আগে। সবার একজন সভাপতি অবশ্যই থাকবে, তিনি কে, এই নামটা দরকার। লিখে নাম, তিনি হলেন স্থূলভদ্র। এই যে স্থূলভদ্র, স্থূলভদ্র। হ্যাঁ, ওর মধ্যে একবারে হয়ে গেল। হ্যাঁ, এইবার তারপরে দ্বিতীয় সংগীতি। দ্বিতীয় সংগীতি স্থানটা লেখো গুজরাটের বল্লভী। গুজরাটের বল্লভী। বল্লভী। হ্যাঁ, টাইম পিরিয়ডটা লেখো 513। বলো 513 এডি। এটা হ্যাঁ একদম এডি, 900 বছর পরে হচ্ছে। 513 এডি। সেই এডি ফুটনটা কি? অ্যাড ডোমেন বলে, ডোমেন অ্যানোডোমেন মানে খ্রিস্টাব্দ, জিনিসটা জন্মের পর থেকে। হ্যাঁ, আর ওটা বিফোর ক্রাইস্ট। আর এখন আর এগুলো হয় না, এখন বলে বিসিই, বিফোর কমন এরা। সিই মানে কমন এরা, এই যে এখন 2022 কমন এরা চলছে। আর বিসিই বিফোর কমন এরা। আচ্ছা, এর সভাপতি লেখো, সভাপতি লেখো দেবাদিগণ। সভাপতি হবে দেবাদিগণ। 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 ঠিক আছে। আরেকটা জিনিস, হ্যাঁ বললাম স্থূলভদ্র ওটা লিখবা সভাপতি। এটা পয়েন্ট করা না, ডাইরেক্ট লিখে দিলাম। হ্যাঁ, আগেরটা তো পয়েন্ট করা আছে, এটাই তো মনে সুবিধা না, এক জিনিস বারবার করতে হবে না। ওই ওর মতনই এক, যেহেতু বলছেন না টাইম পিরিয়ড মোটামুটি এক। হ্যাঁ, যে করেছে নতুন সম্প্রদায়টা আনলো, তারা কোন বর্ণ থেকে গেছে? জৈন ধর্মতে নতুন সম্প্রদায় সৃষ্টি। হ্যাঁ, তারা কোন বর্ণ থেকে এসেছে? ক্ষত্রিয় বর্ণ। হ্যাঁ,
আবার এদের যে বেসিক ফিচারগুলো এর ভিতরে যে এদের যে বৈশিষ্ট্যগুলো মোটামুটি একই। অহিংসা, চুরি না করা, হ্যাঁ, তাহলে তোমাকে হলো সংগীতে থাকতে হবে, এই বিভিন্ন একই পাঁচ বৈশিষ্ট্য একই। এবার পয়েন্ট করাটা দেখো আগম। এগুলো আমি প্রথম সময় দ্বিতীয় সময় এগুলো রাজা ছিল না। বলো প্রথম সময় দ্বিতীয় সময় জন্য এগুলো রাজা ছিল না করো। না ওরকম নেই যে কেউ কারো নেতৃত্বে হচ্ছে এরকম কি কোন রাজার ইনস্ট্রাকশনে হচ্ছে এরকম কি পয়েন্ট করবো আগম। আগম। হ্যাঁ লিখেছো? লেখো জৈন সাহিত্যকে আগম বলা হয়। হ্যাঁ দেখো মোট আগমের সংখ্যা 48 48টি। হ্যাঁ এই তো হয়ে গেল। এদের ধর্মগ্রন্থের নাম কি জানো? না আগম তো সব সাহিত্যগুলো সব আছে। আগম হলো যত হ্যাঁ, যত সাহিত্য আছে জৈন সবগুলো মিলে আগম। সংখ্যাটা হলো 48 এরকম গ্রন্থ আছে। হ্যাঁ তার মধ্যে এদের কোনটা ধর্মগ্রন্থ? বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটা? ত্রিপিটক। এদের ধর্মগ্রন্থ কোনটা? হ্যাঁ তাদের সম্পর্ক পয়েন্ট কোন নাম ধর্মগ্রন্থ? ঠিক আছে বললেই হবে, তাতে অসুবিধা নেই। দ্বাদশ অঙ্গ ধর্মগ্রন্থ হলো দ্বাদশ অঙ্গ। 12টা অঙ্গ আছে, এর মধ্যে অনেক ভাগ আছে, তার 12টা অঙ্গ আছে। অত ভিতরে তোমাদের ঢুকতে হবে দেবেই না, আর ডাইরেক্ট দিয়ে দিবে যে জৈনদের ধর্মগ্রন্থের নাম কি। আমাদের বিসিএসএস এর এত মানে গুরু থেকে থাকে ওপর করছে মেন্স থাকে মেন্সে ওপর করছে, তোমাদের মেন্সে কোশ্চেন করা মানে এই ওপর করতে গেছে। এই তো গেল জৈন ধর্ম, এটা পূর্ণিমা। আর মেন না ডাইরেক্ট করে বৌদ্ধ ধর্মের কোশ্চেন আছে। জৈন ধর্ম খুব ওই ঘুরে ফিরে দেবে কি ওই জৈন ধর্ম প্রতিষ্ঠা থাকে, বা খুব দিকটি গেলে তোমাকে হয়তো কোশ্চেন দিলে দিবে যে জৈন ধর্মের সংস্কারক কে ছিলেন বলো তো? সংস্কারক কে ছিলেন জৈন ধর্মের? মহাবীরের সংস্কারক ছিলেন। হ্যাঁ আর দ্বিতীয় কয়জন তীর্থঙ্কর ছিলেন বা মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? এইগুলো কোশ্চেন উপর করতে গেলে। হ্যাঁ তারপরে হয়তো দিয়ে দিবে যে 23তম তীর্থঙ্কর কে ছিলেন? চতুর্যান তত্ত্বটি কে দিয়েছিলেন? উপর করতে সব উপর করতে গেছে। হ্যাঁ আচ্ছা এরপরে এর টাইম পিরিয়ডটা একই, শুধু জিনিসটা আলাদা, পড়াটা একটু আলাদা। সেটা হলো ষোড়শ মহাজন। হ্যাঁ এবার এই 16টা মহাজন পদ তোমাদের পড়তে হবে। সবগুলো আমি বলে দেবো কোনটা কোনটা টার্গেটে যাবে, ওগুলো পড়ে নিবা ব্যস্ত হয়ে যাবে। আগে শোনো গল্প, আগে শোনাও তারপরে লিখো। হ্যাঁ বলো গল্পই হবে। লেখা দেখতে হবে না, লেখা হবে। আবার কথা চেঞ্জ হয়ে গেল। কি কথা চেঞ্জ হয়ে গেল? বলছে গল্পই হবে, খাওয়া হবে না। আচ্ছা আর তো হয়ে গেল এই 10 মিনিট। কি হয়েছে? দেখো বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম যেখানে লিখালাম ওই চ্যাপ্টারটার নাম কি লিখি তোমাদের? প্রতিবাদী ধর্মান্তর। তাহলে টাইম পিরিয়ডটা কত বলেছি? খ্রিস্টপূর্ব 6শ শতাব্দী, তাই না? লিখেছি একই টাইম পিরিয়ড এখানে। আচ্ছা ওই একই টাইম পিরিয়ড।
খ্রিস্টপূর্ব 600 শতাব্দী বা একই টাইপের। এখানে কি হচ্ছে, ওটা ওটা ধর্মের ক্ষেত্রে, ধর্মের দিক থেকে ওটা ইম্পর্টেন্ট বললাম আমরা। আর এটা রাজনীতির দিকটা হলো এই সময় নতুন নতুন মহাজন পদের সৃষ্টি হচ্ছে। এর পেছনে বোঝাও একটু পিছিয়ে কোন চ্যাপ্টারটা বলবো আমরা, বৈদিক আন্দোলন সম্পর্কে। আমরা বৈদিক আর্য সম্পর্কে বুঝলাম না, সেখানে আর্যরা ছিল বিভিন্ন জনে বিভক্ত করেছিলাম না, পরিবার, জন, পরিবার, গ্রাম, পরিবার 20 জন, সবথেকে বড় হলো জন, বুঝলাম না। জনের প্রধান কে ছিল না, জন জনের প্রধান জননী ছিল না, হ্যাঁ, ছিল হচ্ছে কি বলে রাজন। রাজন, হ্যাঁ, জনের প্রধান ছিল রাজন, যাকে আমরা রাজা বলি, রাজন বা রাজা। কিন্তু সেটা সেই রাজা না। হ্যাঁ, আজকে যে রাজা সে রাজা অনেক পার্থক্য আছে। এইবার তখন বিভিন্ন এরকম জন ছিল, তাই তো? রাজন কি হয়েছে, এরকম প্রচুর ভারতবর্ষে এরকম প্রচুর ছোট এরকম জন ছিল, এরকম অনেক জন ছিল। হ্যাঁ, এবার এরা নিজেদের মধ্যে লড়াই করে একটা আরেকটাকে গ্রাস করেছে। হ্যাঁ, গ্রাস করে নিজের একটা বড় একটা জনে পড়লো। তখন আর জন থাকলো না, যখন এক কাজকে তখন জন ছিল, আর এরকম অনেকগুলো যখন যুক্ত হয়ে গেল, এই একটা নাম হয়ে গেল মহাজন পদ। কি নাম হয়ে গেল? মহাজনপদ, এরকম নাম হয়ে গেল। টাইম পিরিয়ডটা কত বললাম? 620 ভারতবর্ষে এই সময় টোটাল 16টা মহাজন পদের নাম জানা যায়। সম্পূর্ণ ভারতবর্ষে এই সময় 16টি মহাজন পদের নাম পাওয়া যায়। কোথা থেকে জানলাম? মেন উদ্দেশ্য ওটা, জানবো কোথা থেকে, কে বললো, তাই না? সে কত সালে আগেকার কথা, কি করে জানলাম? তো তার জন্য তোমাদের কাছে উৎস জানতে হবে। উৎসটা কি, কোথা থেকে জানতে হবে? তার জন্য দুটো গ্রন্থ সব থেকে ফেমাস, সেটা হলো বৌদ্ধ গ্রন্থ পঞ্চতত্ত্ব নিকায়, বৌদ্ধ গ্রন্থ পঞ্চতত্ত্ব নিকায়, আর জৈন গ্রন্থ ভগবতী সূত্র। ঠিক আছে, দুটো গ্রন্থের নাম মনে রাখতে হবে। থেকে এই সময় ভারতবর্ষে যে 16টা মহাজন পদে বিভক্ত ছিল তার নাম আমরা জানতে পারবো। হ্যাঁ, সম্পূর্ণ ভারতবর্ষ যদি বিচার করো, এই সম্পূর্ণ ভারতবর্ষ যদি বিচার করো, তার মধ্যে গঙ্গা নদী, তাই তো, তাই তো, মোটামুটি সম্পূর্ণ হয়তো বলো না, মোটামুটি গঙ্গা নদী, এই গঙ্গা নদীকে ঘিরেই কিন্তু এর অবস্থান বেশিরভাগ। আচ্ছা, গঙ্গা নদী উৎপত্তি হয়ে কোন রাজ্যে প্রথম গেছে আগে বলতো, কোন রাজ্য হয়েছে প্রথম, কোন রাজ্য? উত্তরাখণ্ড, তার উত্তরপ্রদেশ, দেন বিহার, দেন পশ্চিমবঙ্গ, দেন বাংলাদেশ, বা একবার বলতে পারো বঙ্গোপসাগর। বাংলাদেশের সাথে আমার এখানে দরকার নেই, এই আজকের ভারতবর্ষে সেই বলছে। কি হয়েছে, সম্পূর্ণ ভারতবর্ষে এই যে মহাজন পদগুলো গঙ্গা নদীর আশেপাশে ঘিরে কিন্তু সবগুলো বেশি, এদের সংখ্যাটা বেশি। দক্ষিণ ভারতে শুধুমাত্র একটা আছে, গোদাবরী নদীর তটে একটা, না ব্রিজিং, সেটা কি? সেটা হলো অসমক। হ্যাঁ, অসমক, ঠিক আছে। আর এই দিকে আজকের যে ভারতবর্ষ তার বাইরে চলে যাও, সেটা হলো এখানে কি আছে এখন, এই একটা পাকিস্তান। তখন পাকিস্তান আলাদা ছিল না, ওই সময়, এই টাইপের পাকিস্তান আলাদা ছিল না, তাই তো? তখনও পাকিস্তানে এই জায়গাতে আজকের যে পাকিস্তান দুটো মহাজন পদ ছিল। হ্যাঁ, কম্বোজ আর গাঙ্গা, খুব ইম্পর্টেন্ট দুটো নাম। এগুলো কেন বলছি দেখো, যেগুলো কেউ ব্যতিক্রম জিনিসগুলো কিন্তু আগে টার্গেট আছে কোশ্চেন, যে একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদ কোনটি ছিল? হ্যাঁ, তারপরে বলতে গান্ধার কোথায় অবস্থিত, গান্ধার মহাজন পদটি বর্তমান কোথায় অবস্থিত, এগুলো টার্গেট আছে। হ্যাঁ, পাকিস্তান, এগুলো টার্গেট কোশ্চেন, এগুলো আগে জিজ্ঞেস করে। হ্যাঁ, তারপরে হলো কি, এই মহাজন পদগুলো এবার হচ্ছে একটা অপরের সাথে গন্ডগোল করবে, যুদ্ধ করবে, হয়ে শেষ পর্যন্ত 4টা শক্তিশালী মহাজন পদ টিকে থাকবে।
তার মধ্যে 1 নম্বর মগধ, অবন্তী, কাশী আর কৌশল আর কাশী, এই চারটা, এই চারটা শেষ পর্যন্ত টিকে থাকে। এরাও শেষ পর্যন্ত একটাই পরিণত হবে, কখন? মগধ। হ্যাঁ, মগধ সম্পূর্ণভাবে গ্রাস করে সর্ববৃহৎ সাম্রাজ্য সৃষ্টি করবে। হ্যাঁ, এরপরে আমরা তারপর রাজবংশের ইতিহাস পড়লাম। প্রথম রাজবংশ বললাম যে অর্জক বংশ, প্রথম রাজবংশ। এরপরে আসবে ধীরে 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 সেই অর্জকের পর আসবে তোমার শিশুনাগ আসবে, হ্যাঁ, তারপর আসবে হলো নন্দ আসবে, মৌর্য আসবে, হ্যাঁ, এবার শুঙ্গ আসবে, কাম্য আসবে, এভাবে তারপর ইতিহাস চলবে। তো দেখো কি হচ্ছে, দেখো বৌদ্ধ বংশ, দেখো পয়েন্ট পয়েন্ট না এই যে এটা দেখো মহাসরস মহাজন কতটা একদম পেজ না দাও হয়ে গেল ওটা, ও আর ওটা ওই চ্যাপ্টারটা শেষই করে দাও, জন্য শেষ। হয়ে গেছে, ওর বাইরে চলে না, ওই জায়গাটা ছেড়ে দাও, একটু জায়গা রেখে হ্যাঁ এখান থেকে শুরু করো। এর পরপরটা ষোড়শ মহাজন বল হ্যাঁ তাহলে প্রথম চ্যাপ্টার না, এটা ছেড়ে দিই তাহলে প্রথম চ্যাপ্টার হ্যাঁ হ্যাঁ দেখো ষোড়শ মহাজন পদ, ষোড়শ মহাজন পদ দেখেছো? দেখো আগে খ্রিস্টপূর্ব টাইম পিরিয়ডটা দরকার। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষে কোনো কেন্দ্রীভূত রাজ শক্তির উদয় ঘটেনি। রাজ শক্তি সাম্রাজ্য যেটা, হ্যাঁ, রাজ শক্তির উদয় ঘটেনি। ঠিক আছে, দেখো এই সময় ভারতবর্ষে এই সময় ভারতবর্ষে 16টি 16টি মহাজন পদের কথা জানা যায়। 16টি মহাজন পদের কথা জানা যায়। তাহলে কতগুলি ছোট ছোট জন হ্যাঁ, ছোট ছোট জন একত্রিত হয়ে এক হয়ে গেছে, হ্যাঁ, মহাজন পদের সৃষ্টি ঘটায়। মহাজন পদের সৃষ্টি ঘটায়। এবার লিখো সেই উৎপত্তিটা, উৎসটা, হ্যাঁ, কোথা থেকে জানতে পারছি লিখবা, না না ওরকম লিখবা, ওই গল্পের মধ্যে গেলে দেখো বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, এই যে লিখে দিয়েছি বানাতে, অঙ্গুত্তর নিকায় অঙ্গুত্তর নিকায় লিখেছো ওটা, আর লিখো ও না না বহুত লাগ লিখো, আগে ও লিখো, ও জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে
রঘুপতি সূত্র থেকে এই 16টি মহাজন পদের কথা জানা যায়। এই 16টি মহাজন পদের কথা জানা যায়। হ্যাঁ, আরেকটা উৎস আছে, দরকার নেই তবু বলে দিচ্ছি, সেটা হলো তামিল গ্রন্থ, সেটা শিলাপ্পাদিকরণ মণিমেখলাম গ্রন্থ আছে। সেখানেও তোমার মগধ, অবন্তী আর কুশল এই 3টা মহাজন পদের কথা বলা আছে। হ্যাঁ, তামিল গ্রন্থ আছে, সেটা হচ্ছে শিলাপ্পাদিকরণ আর মণিমেখলাম। হ্যাঁ, এই দুটো গ্রন্থ থেকেও মগধ, অবন্তী আর কুশল শক্তিশালী ছিল, এদের কথা ওই গ্রন্থে উল্লেখ আছে। ষোড়শ মহাজন পদ, মানে যে 16টি পদ, 16টি মহাজন পদ। এটা আসলে কি? আসলে তোমাদেরকে যেটা বোঝাতে চাইলাম যে এর আগে চলে আসবে, একটু আগে সাম্রাজ্য হয়নি কিন্তু এখন, তাই না? বলো না কেন্দ্রীভূত রাজ শক্তি, লাইন অফ আছে কেন্দ্রীভূত রাজ শক্তি। এখন আমাদের সেন্ট্রাল একটা গভর্নমেন্ট আছে না, এখন রাজ রাজা চলছে না, কিন্তু এখন একটা গভর্নমেন্ট চলছে, সেটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে। তো এইরকম ভারতবর্ষে কোনো তখন কেন্দ্রীভূত রাজ শক্তি ছিল না, বা সেন্ট্রাল একটা পাওয়ার ছিল না। এটা কি স্টেট বলতে রে? স্টেটও বলা ভুল, আমি আবার বলছি শোনো প্রথম থেকে একবার। হ্যাঁ, এর আগে একটু পিছিয়ে যাও, বৈদিক আর্যদের সময়, সেখানে কি হচ্ছে আলাদা জোয়ান আছে, তাই না? হচ্ছে 10,000 যুদ্ধ, ঠিক আছে জানো 10,000 যুদ্ধ, সেখানে 10টি আলাদা আলাদা জন। হ্যাঁ, তাদের যে প্রধান, এক একটা জনের যে প্রধান, জনের প্রধানকে কি বললা তুমি? রাজন। কিন্তু তারা ওই যে একটা জন, এটা একটা জন বললাম, এটা একটা জন, এটা একটা জন, এটা একটা জন, এটা একটা জন, এই যে আলাদা আলাদা একটা জন। হ্যাঁ, এই জনের প্রধান হলো রাজন। হ্যাঁ, কি করছে? নিজেদের মধ্যে যুদ্ধ করছে, যুদ্ধ করে কি করবে? একে অপরকে ক্যাপচার করে, যেটার সাথে যুক্ত হয়ে গেল, এই যুক্ত হয়ে গেল, এই যুক্ত হয়ে গেল, এই করে একটা বিরাট একটা জনে পড়েছে। তখন আর এই জন থাকছে না, তখন ওটা হলো মহাজন। হ্যাঁ, জনপদ বা মহাজনপদ এবার তৈরি হয়ে গেল। এদের কাজ হলো এই সম্পূর্ণ অংশে হলো রাজত্ব করা, বুঝতে পারলে? সম্পূর্ণ অংশে করা রাজত্ব করা। আজকে যে তোমরা যে এমনি বলে সাম্রাজ্য, সাম্রাজ্য করছে না, এরকম একটা সাম্রাজ্য তৈরি হয়েছে। এই এক একটা যে নামগুলো 16টা মহাজনপদ করাবো, আলাদা আলাদা জায়গায় তারা রাজকার্য পরিচালনা করছে বা শাসন পরিচালনা করছে। হ্যাঁ, কোথাও রাজা শাসন করছে, আর শুধুমাত্র দুটো ছিল, সেখানে কোনো রাজা নেই, সেখানে আজকের মতো ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে তারপর তারা শুরু করছে। হ্যাঁ, বলতে পারলাম কি এরা কাজটা কি? তো 16টা মহাজন পদ লিখলে লেখো, 16টি মহাজন পদের মধ্যে 16টি মহাজন পদের মধ্যে 14টি ছিল রাজতান্ত্রিক, 14টি ছিল রাজতান্ত্রিক বা রাজতান্ত্রিক, মানে রাজা শাসন করছে, রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, অন্য বংশ শাসন করবে, কোন রাজা শাসন করতে। হ্যাঁ, আর অন্যদিকে দেখো, অন্যদিকে দুটি ছিল, অন্যদিকে দুটি মহাজনপদ পদ্ধতি ছিল, দেখেছো? প্রজাতান্ত্রিক, কি কি ইম্পর্টেন্ট, যেহেতু বেদিক বলে যেটা যেটা ব্যতিক্রম ওটা টার্গেটেড, তো তোমাদেরকে দিয়ে দিবে কোন দুটো প্রজাতান্ত্রিক ছিল। হ্যাঁ, তাহলে সেই দুটি হলো দাঁড়িয়ে দিয়ে, সেই দুটি হলো ব্রিজি, বয়রি করে কিছু আছে, ব্রিজি ও মল্ল, ব্রিজি ও মল্ল। হ্যাঁ, এখন খুব একটা মানে এটা
কোইন্সিডেন্স মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না। এই যে মল্ল যে লেখালাম, মল্লদের রাজধানী, দুটো রাজধানী ছিল, একটা কুশিনারা আর একটা পাবা। ওখানে একটু লিখতে হতো আগে, হ্যাঁ ওই মহাবীরের মৃত্যুটা তো লেখানো হয় তোমাদের, লিখে গেছি পরে। ঘটনা কি হয়েছে যে যেটা বললাম, কুশিনারা আর পাবা কাদের রাজধানী? মল্ল। কুশিনারাতে কে মারা গেছিল? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ। লিখেছিলাম কুশিনারাতে। আর বাবাতে বাবাবে। আর পাবাতে বাবা বুঝতে এটা কেমন একটা মানে কুশিনারা না কুশিনারা কুশিনারা, কুশি ক কয় বর্ষ তার বর্ষ আছে কুশি, কুশিনারা। হ্যাঁ আচ্ছা, এই তো কাদের দেখো, এই যে 4-5 লাইন তো তোমরা লিখলা যে, এর মধ্যে দেখো টাইম পিরিয়ডটা দেওয়া আছে প্রথমত কোন সময়টা, হ্যাঁ আচ্ছা, তারপর দেওয়া আছে তোমাদের হলো কটা। যদি বলে মহাজন ডাইরেক্ট কোশ্চেনও দিয়ে দিতে পারে যে কটা মহাজন পদে ঢুকেছে। যদি বলে কটা তাহলে কি বলবা? কটা মহাজন পদ? 16 16টি মহাজন পদ। হ্যাঁ আচ্ছা, উৎস কি কোথায় কোথায় জানতে পারি? আর ভগবতী সূত্র। জৈনদের ভগবতী, বলো জৈনদের ভগবতী সূত্র থেকে। হ্যাঁ, এই একটা বৌদ্ধদের একটা জৈনদের, তাই তো? আচ্ছা, আর কি এদের মধ্যে ছিল রাজতান্ত্রিক 14টা আর বাকি দুটো ছিল লেখো। গঙ্গা নদীর উপত্যকাকে কেন্দ্র করে চল ধরো। বাবা। যাচ্ছে এগুলা শেষ যাচ্ছে। না বাদেশো। ঠিক আছে। ঠিক আছে। মহাজন পদগুলি আচ্ছা। গঙ্গা নদীর উপত্যকাকে কেন্দ্র করে মহাজন পদগুলি গড়ে উঠলেও হ্যাঁ, দক্ষিণ ভারতে একটি মাত্র মহাজন পদের অস্তিত্ব ছিল। দক্ষিণ ভারতে একটি মাত্র মহাজন পদের অস্তিত্ব ছিল। কি নাম বললাম সেটা একটু আগে? সেটি হলো অসমক। এটি হলো অসমক। এবার 16টা মহাজন পদ আর তাদের রাজধানী দরকার। সবগুলো দরকার না, কিন্তু তোমাদের পড়তে তো হবে। আমার কোনো নোট লেখাতে হবে, একটু বলে দিচ্ছি আর কি। একদিকে লিখবা এটা মহাজন পদ, আর এদিকে লিখবা রাজধানী। এবার কিছু কিছু আছে তাদের দুটো রাজধানী আছে। মহেশপতি নাম শুনেছো? হ্যাঁ, মহেশপতিও রাজধানীর নাম আছে। হ্যাঁ, উত্তর দিকে না, যে মহেশপতিও নাম আছে, পাবা সব পাবা। মহাজন পদ, হ্যাঁ 16টা মহাজন পদ। এক নম্বরে দেখো কাশী মহাজন পদে এক নম্বরে, যে এই লিস্টটা শেষ করে দিই। মহাজন পদে এক নম্বরে দেখো কাশী, দেখো না বই আছে লিখো না, বই সব থাকবে। আমি যা লিখে দিচ্ছি বলবো বই সব থাকবে। হ্যাঁ, কিন্তু কাশী রাজধানী দেখো বারাণসী। দেখো বারাণসী। আজকের বানারস যেটা হয় ওটা বানানটা একটু পার্থক্য আছে। এটা বারাণসী। হ্যাঁ, ব্যাপার হচ্ছে দুটো নদীর মিলিত নাম, একটা হলো বরুণা আর একটা অসি। এই দুটো নদীর মিলিত যেখানে, সেখানকার নামে বারাণসী। বরুণা আর অসি, ঠিক আছে? এই দুটো মিলে হয়েছে বারাণসী। হ্যাঁ, তারপর লিখবা কৌশল। কাশীর পরে কুশল, কয় করে কো
তালব্য সল কুশল আমার দিকে মনে আছে কুশলের রাজধানী লিখবা শ্রাবস্তি শ্রাবস্তি শ্রাবন্তী না নায়িকা শ্রাবস্তি ইম্পর্টেন্ট কেন গৌতম বুদ্ধ সবথেকে বেশি বসবাস আচ্ছা, এটা বলো। ছিল সাউথে শ্রাবস্তি তালব্য সয় রপালাকার বস দন্তা সহায়তা রপালা দীর্ঘি শ্রাবস্তি তোমরা সহায়তা দীর্ঘি রপালা গৌতম বুদ্ধ সবথেকে বেশি বসবাস করেছে হ্যাঁ দুটো হলো তারপর কাশী কৌশল তারপর লিখবা বৎস বৎ অন্তত বৎ অন্তত বৎস বৎস রাজধানী লিখবা বৈশালী তারপর লিখবা অঙ্গ খুব ইম্পর্টেন্ট এটা দিয়ে অঙ্গ 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 প্রিভিয়াস এসএসসি হয়েছিল এর আগে 2016 সালে তখন এটা দিয়েছিল যে অঙ্গের রাজধানী নাম ঠিক আছে চম্পা চম্পা সাতটা চম্পা হ্যাঁ অঙ্গের রাজধানী নাম চম্পা তারপর লিখবা চেদি ছয়কারে চে দয় দীর্ঘি চেদি চেদি রাজধানী লিখবা সুক্তিমতি শক্তিমতী দন্ত সয়সু কয়তায় হসি সুক্তি ময় কয় দীর্ঘি সুক্তিমতি কয়তায় হসি ময় দীর্ঘি লাস্ট কয় দীর্ঘি লাস্ট সুক্তিমতি একবার এটা কিন্তু ইম্পর্টেন্ট না কিন্তু মেন মানে আমি বলে দিচ্ছি আগে লিস্টটা করে নাও তারপর বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা বৎস লেখা একটু আগে বৎসতে একটু এই বৈশালী না কোষ ইয়ে হবে বৎস আর কোষাম ওটা কোষাম দিব বৎস গোসাম্বি ওটা একটু কেটে দাও বৈশালী না বৈশালী অন্য হবে সম্মান একটু বলতে কৌশাম্বী কয় উকা তালুকা সহায়কার ময় কয় খুশি কৌশাম্বী গোসাম্বি হ্যাঁ তারপর এখন গুরু কয়সু রয়সু গুরু গুরু লিখবা ইন্দ্রপ্রস্থ এটা ইম্পর্টেন্ট হ্যাঁ ইন্দ্রপ্রস্থ বর্তমান মহাভারত নাম আছে না ইন্দ্রপ্রস্থ নাম পেয়ে গেলেন পুরো রাজধানী ইন্দ্রপ্রস্থ তারপর লিখবা হলো পাঞ্চাল পাঞ্চাল পাঞ্চালের রাজধানী লিখবা অহিচ্ছত্র অহিচ্ছত্র এই নামগুলো মহাভারত আছে ওহি অহস্যি অহিচ্ছত্র আরেকটা আছে হ্যাঁ ও ওর সাথে অহিচ্ছত্র ও কামপিল্য দেখো মহাভারতের নামগুলো যখন যদি মহাভারত করে দেখো বা সিরিয়াল দেখে দেখো নামগুলো কামপিল্য কটা হলো চারটা আটটা এই এরকম হলো কেউ সাতটা করো আটটা সাতটা সাতটা এবার দেখো মৎস্য ম কটাক্তা মৎস্য মৎস্য লিখবা বিরাট নগর আছে না এই নামগুলো এটা ইম্পর্টেন্ট স্যার এটা ইম্পর্টেন্ট কেন স্যার পরীক্ষা শেষ যেগুলো প্রিভিয়াস এসেছে সেগুলো টার্গেট তোমরা দেখবে না মৎস্য কি মৎস্য লিখবা বিরাট নগর তারপরে একবার সুরসেন সুরসেন আগে সুর তারপর সেন এই রাজধানী মথুরা বৃন্দাবন এবার মথুরা ইম্পর্টেন্ট কেন বৃন্দাবন শ্রীকৃষ্ণ বৃন্দাবন মথুরা লিখেছো কটা হলে বলো নটা তোমাদের কি করতে হবে বলো তো ছোট মহাজনপদ সব তো দরকার নেই হ্যাঁ কাশী কুশল ইম্পর্টেন্ট দক্ষিণ ভারতে অশোকের রাজধানীটা কোথায় বলো অশোকের রাজধানী অষ্টমকে অষ্টমকে লিখো কোটালি লিখো অষ্টমকে মনে হচ্ছে কারণ অষ্টমটা লিখো কোটালি ওরালি কয় করে কোট টাইমারটা লয় সেটা কোটালি হ্যাঁ তারপর লিখো অবন্তি অবন্তি বুঝেছো অবন্তি লিখো উজ্জয়িনী বসু জয় জয়ে উনতাস কয় বসু কোনটা নয় দিবি উজ্জয়িনী ও ও উজ্জয়িনী ও মাহেশমতি দেখো
এই নামটা পরিচিত তোমরা মাইশ মন্দির সবাই সিনেমা দেখেছো সবাই নামটা জানো রাজধানী ছিল এই নামগুলো কিন্তু ইতিহাসে ছিল আর মহাভারত সিরিয়াল দেখো বা এমনি ছোটদের যে মহাভারতের বই পড়ে দেখো এরকম নামগুলো তোমরা পেয়ে যাবে বিরাট নগর ইন্দ্রপ্রস্থ নামগুলো পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা তারপরে এরপর হলো গান্ধার সুরসেন না গান্ধার রাজধানী লিখবা হলো তক্ষশিলা সুরসেন তো হলো সুরসেন এটা মনে রাখো কামে কি হবে? গান্ধার লিখবা তক্ষশিলা তারপর আর তখনটা পাশে একটা ছিল গান্ধার পাশে ছিল কম্বোজ কম্বোজ। কম্বোজ ক ময় বয় ওকার কম্বোজ না কম্বোজ ক ময় বয় ওকার বলিতে যাও কম্বোজ কম্বোজ রাজপুর রাজধানী লিখবা রাজপুর কম্বোজটা বর্তমানে কোথায়? ওটা পাকিস্তান ও কম্বোজ আর গান্ধার তো হ্যাঁ, পাশাপাশি তারপর লিখবা মল্ল মল্ল ম লয় লয় মল্ল মল্ল দুটো রাজধানী পেয়ে বললাম কুশিনারা ও পাবা কি? কুশিনারা কুশিনারা ও খুশি। কুশিনারা ও পাবা 15টা হয়ে গেল লাস্ট একটা বাকি আছে। চোদ্দটা হলো। চোদ্দটা হলো আচ্ছা তাহলে দেখো মগধ কুশিনারা ও মগধ কম্বোজ। মগধের রাজধানী দেখো বলো মগধের রাজধানী কি হবে এটাই বলো না 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 একদম রাজ কি বলে পাটলিপুত্র বললে একদম ভুল হ্যাঁ পাটলিপুত্রটা উদয়ন করছিল ওটা পরে হ্যাঁ রাজধানী চেঞ্জ হয়ে যাবে অনেকবার চেঞ্জ হয়ে যাবে একবার এখান থেকে ভাজলে বন্ধ করে ওটা কোনটা হলো আর দেখো তো কোনটা ব্রিজি হ্যাঁ দেখো ব্রিজি ব্রিজির রাজধানী বৈশালী হ্যাঁ যে তখন লিখেছিলাম দুটো পাশাপাশি থাকলো মল্ল আর ব্রিজি কাছাকাছি আছে মল্ল আর ব্রিজি এই দুটো হলো প্রজাতান্ত্রিক হ্যাঁ আর বাদ বাকি যতগুলো আছে সবগুলো কি রাজতান্ত্রিক এর মধ্যে স্টার্ট করে দিল সবাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো সবথেকে ইম্পর্টেন্ট যেটা অঙ্গ মগধ হ্যাঁ অঙ্গ মগধ কুরু কুরু মৎস্য অবন্তী কোশল করতে হবে সবই কিন্তু ওটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা দেখো উজ্জয়িনী মাইসুরি আচ্ছা এবার পয়েন্ট করে রাখো মগধের উত্থান এখান থেকে বাড়াচ্ছে নেই বন্ধু দেখো মগধের উত্থান পয়েন্ট করে রাখো পদ্মে লিখাবো